আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। আজকে আমি তোমাদের সামনে নবম দশম এসএসসি সহ ইন্টারের যে কোনো শিক্ষার্থীদের জন্য আজকে একটি বেসিক জ্যামিতির ক্লাস নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। অবশ্যই তোমরা বুঝতে পারছো যে আজকের এই ক্লাসটি স্থানাঙ্ক জ্যামিতির 11.3 অনুশীলনীর এসএসসি লেভেলের। তোমরা অনেকেই এই 11.3 অনুশীলনী এখানকার যে ধরনের গাণিতিক প্রবলেম সমূহ আছে এমসিকিউ এর জন্য বা সৃজনশীল প্রশ্নের কম এর যে প্রশ্নটি থাকে 2 মার্কসের জন্য, এই টাইপের জন্য চিন্তা করে অনেকেই প্র্যাকটিস করো। কিন্তু তোমরা যদি 11.4 অনুশীলনীতে গাণিতিক সমস্যার সমূহ সমাধান করতে চাও, সেই ক্ষেত্রে আমরা 2টি বিন্দু বা 4টি বিন্দু বা একাধিক যদি বিন্দু থাকে, আমাদের সুবিধা মতো যে কোনো 2টি বিন্দুর দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ আমরা পেয়ে থাকি। আবার এই সরলরেখাটি আমরা যদি দেখি 4টি যে কোয়াড্র্যান্ট আছে, আমরা যদি এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ দুইটি পরস্পর লম্বস্থিতির সরলরেখা অঙ্কন করি, সেই ক্ষেত্রে বিন্দুগামী সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি পরিমাণ কোণ উৎপন্ন করে, এই কোণের আমরা ট্যানজেন্টের যে মানটি পেয়ে থাকি, অর্থাৎ এই মানটি ট্যানজেন্টের সাথে কম্পেয়ার করে আমরা যে মান পেয়ে থাকি, সেই মানকে আমরা রেখার ঢাল বলে থাকি। তো তোমরা যদি একটু দেখো, এই ক্লাসটি আজকে তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটি ক্লাস বলবো, কারণ অনেক শিক্ষার্থীরা আছো তোমরা তৌহিদ একাডেমি ফেসবুক পেজ বা তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলের সংযুক্ত থেকে আমার ক্লাসগুলো তোমরা করে থাকো। আজকে আমি বোর্ডে দেখো লিখেছি, প্রথমে একটি সমীকরণ লিখেছি -x + y = 2, একটি সরলরেখা। অবশ্যই তোমরা বুঝতে পারছো এই সরলরেখাটি কী ধরনের সরলরেখা হতে পারে। তোমরা যদি দেখো তোমাদের খুব সহজেই বুঝে নিতে পারবে যে তোমরা এই সমীকরণটি আমরা অষ্টম শ্রেণী থেকেই কিন্তু পেয়ে এসেছিলাম, যে 2 চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ। এই ক্ষেত্রে আমরা 2টি চলক পাবো এবং 2টি চলকের মাত্রা বা আমরা ঘাত যদি দেখি, এই সমীকরণে দেখো বাম পক্ষে -x + y, x এর আমরা ঘাত দেখতে পাচ্ছি 1, আবার y এর ঘাত বা শক্তি আমরা কিন্তু 1 দেখতে পাচ্ছি। তো আমরা অষ্টম শ্রেণী থেকে কিন্তু এই টাইপের সমীকরণ পেয়েছি। এই সমীকরণ থেকে আমরা যদি কোনো একটি গ্রাফের মাধ্যমে x এর সাপেক্ষে বা y এর সাপেক্ষে যদি আমরা বিভিন্ন বিন্দু পেতে চাই, সেই ক্ষেত্রে আমরা বিন্দুগুলোর মান কীভাবে পাবো সেগুলো আমি একটু তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। এবং আমি কিন্তু ডানে দেখো 4টি পয়েন্ট, অর্থাৎ এ এবং বি 2টি বিন্দু নিয়েছি। এই 2টি বিন্দু কেন নিয়েছি, বা 11.3 অনুশীলনীতে 2টি বিন্দুগামী সরলরেখার ঢাল কী হতে পারে, বা এখানে যে কয়টি উদাহরণ আছে এই উদাহরণের প্রত্যেকটি গাণিতিক সমস্যার সমাধান অবশ্যই তোমাদের কমপ্লিট করতে হবে। তখনই তোমরা বুঝতে পারবে যে 4টি শর্ত তোমাদের সুন্দরভাবে যদি জানা থাকে, তাহলে খুব সহজেই খুব সুন্দরভাবেই বুঝতে পারবে যে 2টি বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয় করার ক্ষেত্রে আমাদের যে এম এর মান যে কোনো যদি মান আসে, সেক্ষেত্রে ট্যান থিটার সাথে কম্পেয়ার করে আমরা অ্যাঙ্গেলগুলো কীভাবে ফাইন্ড আউট করতে পারবো, এগুলো আমরা কিন্তু নির্ণয় করতে পারবো। তো তোমরা যদি দেখো, এখানে দেখো আমি 3 নম্বর পয়েন্টে আবার 3টি বিন্দু দিয়েছি। 3টি বিন্দুগামী সরলরেখার ঢাল কেমন হতে পারে, বা এখানে এম এবং এন 2টি বিন্দু দিয়েছি, এই ক্ষেত্রে রেখার ঢাল কেমন হতে পারে, এগুলো নিয়েই কিন্তু আজকে চেষ্টা করব আমি তোমাদের সাথে আলোচনা করার। তবে তার প্রথমে তোমাদের আমি বলবো যে এই সরলরেখা থেকে যদি আমরা বিভিন্ন বিন্দুর মান পেতে চাই, তাহলে এই সমীকরণটাকে আমরা একটু যদি সাজিয়ে লিখি, তাহলে কি হতে পারে দেখো, y = 2 + x। এখান থেকে আমরা x এর বিভিন্ন মানের সাপেক্ষে যদি y এর মান পেতে চাই, এবং এই মানগুলো আমরা যদি একটি গ্রাফে স্থাপন করি, আমরা মিনিমাম 2টি বিন্দু পেলেই কিন্তু 2টি বিন্দুগামী সরলরেখার সমীকরণ পেয়ে থাকি, যেটি তোমরা 11.4 অনুশীলনে পেয়ে থাকবে। দেখো এখানে x আর এখানে y নিলাম, তাহলে আমরা যদি x এর মান এখানে 0 ধরি, লক্ষ্য করো y এর মান অবশ্যই এখানে 2 পেয়ে যাব। x এর মান যদি এখানে -3 আমরা বসাই,
এক্স এর মান -3 বসালে অবশ্যই ওয়াই এর মান -1 হবে। এক্স এর মান যদি এখানে 1 বসাই, ওয়াই এর মান দেখো আমরা 3 পেয়ে যাচ্ছি। তোমরা অবশ্যই এসএসসি লেভেল বা নবম দশম শ্রেণী থেকেই তোমরা জেনে আসছো যে, বা অষ্টম শ্রেণী থেকে তোমরা জানো যে আমরা যদি এটাকে বিন্দুর সাথে যদি কম্পেয়ার করি এক্স কমা ওয়াই, তাহলে এখানে এক্স এর মান দেখো আমরা পাচ্ছি 0,2, এখানে দেখো বিন্দু পাচ্ছি দেখো -3 কমা দেখো -1, এখানে আমরা পাবো দেখো 1 কমা আমরা 3 পাবো। তাহলে আমরা যদি এই বিন্দুর সাথে কম্পেয়ার করি, এখানে যদি বলতে চাই যে প্রথম যে বিন্দুটি 0 টু, দ্বিতীয় বিন্দুটি দেখো -3 1, তৃতীয় বিন্দুটি, 3টি বিন্দু আমি নিয়েছি। আমার সুবিধা মতো অন্য কোনো বিন্দু নিয়েও তোমরা এই সরলরেখার সমীকরণ থেকে তোমরা বিভিন্ন বিন্দুর স্থানাঙ্ক যদি নির্ণয় করো, সেই ক্ষেত্রে কি হতে পারে আমরা একটু দেখে নিই। আমরা দুইটি পরস্পরছেদে লম্ব সরলরেখা অঙ্কন করলাম। দেখো এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, সেই ক্ষেত্রে দেখো 0 2, তাহলে এক্স আমরা দেখতে পাচ্ছি এক্স এর মান কিন্তু 0 আর ওয়াই এর মান কিন্তু দেখো 2, তাহলে আমাদের কি হতে পারে বলো তো? এখানে আমাদের বিন্দুটা হতে পারে, আমরা এই বিন্দুটার নাম যদি দিই, এখানে পাচ্ছি দেখো 0,2 এ বিন্দু দিলাম। এরপর দেখো -3 -1, তাহলে -3 -1 এখানে হতে পারে বিন্দুটি, তাহলে -3 আমরা -1 পেলাম। এই বিন্দুটাকে আমরা বি দ্বারা চিহ্নিত করলাম, আর এখানে দেখো 1 3, তাহলে এখানে 1 আর এখানে 3 দেখো এখানে হচ্ছে। তাহলে এই বিন্দুটাকে আমরা সি দ্বারা প্রকাশ করলাম 1,3। এখন এই 3টি বিন্দু যদি আমরা মুক্ত হস্তে যোগ করি বা তোমাদের কাছে যদি স্কেল থাকে, সেই ক্ষেত্রে খুব সুন্দরভাবে কিন্তু যোগ করলে এই সরলরেখার কিন্তু সমীকরণ তোমরা পেয়ে যাচ্ছ। এটি মূলত আমরা দেখতে পাচ্ছি -x প্লাস ওয়াই সমান 2 সরলরেখার কিন্তু সমীকরণ। আমি এই সরলরেখার মাধ্যমে কেন ক্লাসটি শুরু করতে চাচ্ছি তোমরা নিঃসন্দেহে বুঝতে পারছো যে আমরা এই টাইপের ম্যাথগুলো কিন্তু ক্লাস 8 থেকে জেনে এসেছি যে একটি সরলরেখা থাকলে এই সরলরেখার সাহায্যে খুব সুন্দরভাবে আমরা বিভিন্ন বিন্দুর মানগুলো আমরা কিভাবে নির্ণয় করতে পারবো, এবং এই বিন্দুগুলো যদি আবার গ্রাফ পেপারে স্থাপন করি তাহলে দেখো একটা সুন্দরভাবে সরলরেখা পাচ্ছি। তোমরা সাধারণ গণিতে দেখবে যে 12.3 যে অনুশীলনী আছে, 12.3 অনুশীলনীতে খুব সুন্দরভাবে কিন্তু গ্রাফের মাধ্যমে তোমরা দুইটি সরল সহ সমীকরণের ছেদবিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ দুইটি সমীকরণের সমাধান তোমরা নির্ণয় করেছো। তোমাদের ওই বিষয়গুলোই কিন্তু উচ্চতর লেভেলে বা হায়ার ম্যাথে কিন্তু বিন্দু দিয়ে বলা হয়েছে যে 2টি বিন্দু দেওয়া আছে বা 3টি বিন্দু দেওয়া আছে, আমরা এই বিন্দুর ঢাল কীভাবে নির্ণয় করব। আমরা যদি দেখি এই সরলরেখাটাকে এভাবে যদি একটু প্রকাশ করতে চাই যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কিভাবে কোণ উৎপন্ন হচ্ছে, তোমাদের যদি একটু হাইলাইটস করতে চাই তাহলে অবশ্যই বুঝতে পারবে। আমি অলরেডি দেখতে পাচ্ছি আমার সম্মানিত শিক্ষক সাদ্দাম সাদে স্যার এই মুহূর্তে ক্লাসটিতে সংযুক্ত আছেন। সাদে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটিতে সংযুক্ত হওয়ার জন্য। আল মুজাহিদ স্যার আপনি কি অনলাইনে ক্লাস 10-এর ক্লাস নেন 2022 সালের? আমি অলরেডি তোমাদের বলেছি যে আমাদের স্কুল এবং তৌহিদ একাডেমি এই দুইটি চ্যানেলে আমি সবসময় ক্লাস নিয়ে থাকি, দুইটি চ্যানেলের সাথে সবসময় সংযুক্ত থাকি এবং দুইটি চ্যানেলেরই স্বত্বাধিকারী আকারে ক্লাসগুলো তোমাদের সামনে আপলোড করে থাকি। তো সেই ক্ষেত্রে তোমরা 2022 সালের যে সকল শিক্ষার্থীরা আসো তোমরা তৌহিদ একাডেমি ফেসবুক পেজে ওখানে যদি যাও, আমি একটি বিজ্ঞপ্তি দিয়েছি যে এই প্যান্ডেমিক সিচুয়েশনে সকল শিক্ষার্থীরা ঘরে বসে তাদের সার্বিক বিবেচনা করে যৎসামান্য একটু চিন্তাভাবনা করেই তোমাদের জন্য ক্লাসগুলো নেওয়ার জন্য আমি একটি বিজ্ঞপ্তি দিয়েছি, তোমরা ওখানে দেখে নিও। এখানে দেখতে পাচ্ছি যে রাভি বেন স্যার আসসালামু আলাইকুম, অনেক দিন পর আপনার ক্লাস এ জয়েন হলাম, থ্যাংক ইউ স্যার। শর্ট সিলেবাসে ফুল
কোনো কোর্স করাবেন, আমি চেষ্টা করব যে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কোর্স কমপ্লিট করানোর। আজকে আমি মূলত 11.3 এই অনুশীলনটি আমি শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করার পূর্বে আমার বেসিক কিছু বিষয় যেগুলো আমার জানার খুব প্রয়োজন সেটি আমি আগে আলোচনা করব। তোমরা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত যদি ক্লাসগুলো দেখো, আমার দৃঢ় বিশ্বাস তোমাদের অনেক উপকারে আসবে। অদিতি দেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আশিক বিল্লাহ অর্ক, তুমি গুড আফটারনুন বলেছো, থ্যাংক ইউ তোমাকে। তো যাই হোক, এখন আসো, আমি এই যে একটি সরলরেখা পেয়েছিলাম, যদিও বা এটি 11.4 অনুশীলনে ম্যাথ কমপ্লিট করতে গেলে আমরা সুন্দরভাবে পেয়ে যাব। লক্ষ্য করো, দেখো এই সরলরেখাটা কিন্তু আমরা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কিন্তু একটি ঢাল তৈরি করছে। অর্থাৎ আমরা খুব সুন্দরভাবে যদি দেখি যে এখান থেকে যদি তোমাদের বলতে চায় -x + y সমান দেখো 2, 11.4 অনুশীলনীতে তোমরা যদি এই ম্যাথ কমপ্লিট করে থাকো, অবশ্যই ম্যাথ কমপ্লিট করেছো, সেই ক্ষেত্রে দেখো এটাকে আমরা y সমান দেখো mx + c এর সাথে কম্পেয়ার করলে এই যে m, এই m বলতে এখানে কত আছে দেখো, এখানে m বলতে কিন্তু অ্যাকচুয়ালি 1 ইন্টু দেখো x, এখানে 1 × x + 2 আছে। এটাকে যদি আমরা এটার সাথে কম্পেয়ার করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি m এর মান কিন্তু দেখো 1। তাহলে এই সরলরেখাটিকে যদি আমরা y সমান mx + c এর সাথে কম্পেয়ার করতাম তাহলে খুব সুন্দরভাবে কিন্তু আমরা m সমান 1 পেয়ে যেতাম। এখন প্রশ্ন হচ্ছে, আমি এখানে দেখো, তোমরা যদি দেখো যে a বিন্দুর স্থানাঙ্ক 2,3 আর b বিন্দুর স্থানাঙ্ক দেখো 7,6,7, দুইটি বিন্দু নিয়েছি। এই দুইটি বিন্দুগামী সরলরেখার ঢাল আমরা কিভাবে নির্ণয় করব? তোমরা সুন্দরভাবে জানো যে দুইটি বিন্দু দেয়া থাকলে এই দুইটি বিন্দুগামী সরলরেখার ঢাল তোমরা জানো যে y এর স্থানাঙ্কের পরিবর্তনকে আমরা x এর স্থানাঙ্কের পরিবর্তন দ্বারা ভাগ যদি করি তাহলে যে মানটি পাবো সেটি অ্যাকচুয়ালি এই দুইটি বিন্দুগামী সরলরেখার ঢাল। অর্থাৎ কোন একটি সরলরেখার ঢাল বলতে ওই সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে পরিমাণ আমাদের কোণ তৈরি করবে, দেখো এটা থিটা কোণ, এই থিটা কোণের মান কত হবে সেটা আমরা পেয়ে যাব। এখানে আমরা যেই থিটা কোণের মানটা কত পাবো সেটা এখান থেকে, যেমন আমি এখানে বলেছি m সমান দেখো tan থিটা, তাহলে কোনো সরলরেখায় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে সেটার আমরা ট্যানজেন্টের মানকে আমরা যে m দ্বারা প্রকাশ করব, সেটাই হবে এই দুইটি বিন্দুগামী সরলরেখার ঢাল। অর্থাৎ m সমান দেখো এখানে tan থিটা পাবো। তাহলে এখান থেকে যদি আমরা বলতে চাই যে tan থিটা সমান দেখো m, তাহলে m এর মান দেখো আমরা এখানে 1 পেয়েছি। এটাকে যদি আমরা এইভাবে দেখাই, tan থিটা সমান আমরা জানি যে tan 45 ডিগ্রির মান কিন্তু দেখো আমরা জানি 1, সো এখানে থিটা সমান আমরা 45 ডিগ্রি আমরা পেয়ে যাই। তো এখানেও আমরা যদি একটু কম্পেয়ার করি, এই যে বিন্দুতে অ্যাকচুয়ালি এই সরলরেখাটি ছেদ করেছে এক্স অক্ষকে, এই বরাবর যদি আমরা মনে মনে একটি সরলরেখা অঙ্কন করতাম তাহলে দেখো একটি সরলরেখা অঙ্কন করলে এই সরলরেখাটাকে দেখো সমদ্বিখণ্ডিত করেছিল। অর্থাৎ আমরা এই কোণের মান, থিটা কোণের মান আমরা যেটি পাচ্ছি দেখো এটা 45 ডিগ্রি পেলাম। খুব সুন্দরভাবে যদি আমরা একটু বিবেচনা করি যে -x + y সমান 2 একটি সরলরেখা ছিল, কিন্তু এই সরলরেখা অ্যাকচুয়ালি পেয়েছি কিভাবে, দেখো আমরা দুইটি বা তিনটি আমাদের সুবিধা মতো অনেকগুলো বিন্দু নিয়ে কিন্তু আমরা সরলরেখার সমীকরণ পেয়ে থাকব। তার পূর্বে আমাদের অ্যাকচুয়ালি প্রয়োজন হবে মিনিমাম দুইটি বিন্দুর মাধ্যমে আমরা রেখার ঢাল কীভাবে নির্ণয় করব বা রেখার স্লোপ কীভাবে নির্ণয় করব। অর্থাৎ দুইটি বিন্দুগামী সরলরেখার ঢাল বলতে ওই দুইটা বিন্দুর আমরা কোটিদ্বয়ের অন্তরকে ভুজদ্বয়ের অন্তর দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা যে মানটি পাবো সেটি হবে ওই সরলরেখার ঢাল। এবং এই ঢালের মান আমরা দেখব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আমাদের যে কোণ তৈরি করবে। আমরা দেখতে পাচ্ছি যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে দেখো m এর মান কিন্তু আমরা 1 পেয়েছি, বাট এমনও হতে পারতো এই m এর মান যদি -1 হতো তাহলে আমরা কিভাবে এই সরলরেখার ঢাল নির্ণয় করতাম। তোমাদের মনে রাখতে হবে যে 4টি পয়েন্ট। প্রথম পয়েন্ট হচ্ছে যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি আমাদের যে মান m এর মান পাবো এটা যদি পজিটিভ মান হয় তাহলে এটা অবশ্যই আমাদের সূক্ষ্মকোণ তৈরি হবে। আমরা দেখতে পাচ্ছি যে m এর মান আমরা 1 পেয়েছিলাম, তাহলে এই 1 এর সাপেক্ষে দেখো আমরা থিটার মান কিন্তু কত পেয়েছি, আমরা থিটার মান 45 ডিগ্রি পেয়েছি। কিন্তু এখানে যদি m এর মান মাইনাস হতো তাহলে আমরা কিভাবে আমরা নির্ণয় করতাম একটু দেখে নিই প্রিয় শিক্ষার্থীরা।
অনেকেই এই ক্লাসে সংযুক্ত হয়েছে, তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। রিফা, সানজিদা, সিনথিয়া, থ্যাংক ইউ, তুমি সালাম জানিয়েছো। আশিক বিল্লাহ, এই ক্লাসের ওয়েট করছিলাম অনেক দিন ধরে, থ্যাংক ইউ। আমি চেষ্টা করব যে তৌহিদ একাডেমি ফেসবুক পেজে বা তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা যারা সংযুক্ত আছো, তোমরা যদি সংযুক্ত থেকে ক্লাসগুলো করো, আমি ট্রাই করব তোমাদের রিকোয়ারমেন্ট পূরণ করা। আমি কিন্তু এই ক্লাসটিতে অবশ্যই কি টাইটেল দিয়েছি তোমরা অবশ্যই বুঝতে পারছো। যেহেতু আমি একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের টিচার, সো বাংলাদেশ সরকারের বা শিক্ষা মন্ত্রণালয়ের নিয়মের বাইরে আমি চলতে পারি না। আমি আমার শিক্ষার্থীদের জন্য যতটুকু পারি আন্তরিকতার সাথে তাদের রিকোয়ারমেন্ট পূরণ করা। তোমরা আমার এই কথার মাধ্যমে অবশ্যই বুঝতে পারছো যে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক। এই সারা বাংলাদেশে এখন যে পদ্ধতিতে আমাদের পরীক্ষার মূল্যায়ন করা হবে, সেই মূল্যায়নের সাথে একটু সমন্বয় করেই কিন্তু তোমাদের বিভিন্ন টাইপের যে ক্লাসগুলো নিব, ওই ক্লাসের মাধ্যমে কিন্তু তোমাদের কাঙ্ক্ষিত যে তোমাদের যে প্রশ্ন থাকবে, এই প্রশ্নের সমাধান অবশ্যই তোমরা পেয়ে যাবে। তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আমি কি বলতে চাচ্ছি। তো লক্ষ্য করো, আমি অলরেডি বলেছি যে আমাদের এই যে সরলরেখাটি, এই সরলরেখাটি দেখো আমাদের এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কিন্তু আমাদের ট্যান থিটা তৈরি করেছিল। ট্যান থিটার মান কিন্তু আমরা পেয়েছিলাম দেখো এখানে ক্যালকুলেশন করে, অর্থাৎ এম এর মান পেয়েছিলাম 1। যে মানটি আমরা কিভাবে পাবো তোমাদের অবশ্যই বোঝানোর চেষ্টা করেছি যে মেন যে সমীকরণটি ছিল, এই সমীকরণ থেকে দেখো আমরা ওয়াই সমান এম এক্স প্লাস সি এর সাথে কম্পেয়ার করলে যদিও বা এটি 11.4 সাথে চলে যাচ্ছে, কিন্তু আমরা এখান থেকে যদি মিনিমাম দুইটি বিন্দু নিই বা এখানে প্রথম দুইটি বিন্দুর মাধ্যমে যদি রেখার ঢাল নির্ণয় করি বা প্রথম আর তৃতীয় বিন্দুর সাহায্যে যদি রেখার ঢাল নির্ণয় করি বা দ্বিতীয় এবং তৃতীয় বিন্দুর সাহায্যে যদি রেখার ঢাল নির্ণয় করা, অলওয়েজ আমরা কিন্তু ওই এম এর মান 1 পাবো। সেটাই দেখো একটু আমি তোমাদের সাথে একটু আলোচনা করানোর চেষ্টা করব। তাহলে মনে রাখতে হবে যে 4টি পয়েন্ট বলতে আমি যদি এই এম এবং এন, এখানে তো অলরেডি তোমরা পেয়েছো যে ট্যান থিটার মান আমি তোমাদের দেখাচ্ছি, যে একটু দেখে নি এই ক্লাসটিতে তোমরা কে কে সংযুক্ত হয়েছো, এটা দেখার জন্য মূলত একটু আমি তোমাদের সাথে সময় চেয়ে নেব। তোমরা আমাকে একটু সময় দিবে। থ্যাংক ইউ, অনেকেই এই ক্লাসে সংযুক্ত আছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো এখানে যেমন এই সরলরেখার মাধ্যমে আমি এম এর মান কিন্তু দেখো 1 পেয়েছিলাম। 1 পাবো কি করে দেখি, আমরা এখান থেকে একটু দেখে নিই যে 0,2 ও এটাকে আমরা এ বিন্দু ধরে নিতে পারি, আর বি এখানে আমরা -3,1 এত বিন্দুগামী সরলরেখার ঢাল, সরল রেখার ঢাল। আর ঢালকে তোমরা জানো যে এম দ্বারা প্রকাশ করা হয়, স্লোপ যেটা, সেটা তোমরা যদি দেখো যে কোটি দ্বয়ের অন্তর, তাহলে কোটি দ্বয়ের অন্তর y2 মাইনাস y1। তোমরা জানো যে কোটি দ্বয়ের অন্তর বলতে দেখো y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এটা আমি তোমাদের বোঝানোর জন্য লিখছি, কিন্তু তোমরা সরাসরি যে কাজটি করবে, যদি দুইটি বিন্দু দেওয়া থাকে খুব দ্রুত তোমরা এই দুইটি বিন্দুর স্থানাঙ্ক এবার লিখতে পারো। দেখো কোটি দ্বয়ের অন্তর বলতে y2 বলতে -1, সূত্রে দেখো মাইনাস, আর এখানে y1 বলতে দেখো 2 পাচ্ছ। আমি একটু সাবধানতা অবলম্বন করেই তোমাদের এই গাণিতিক প্রবলেমটির সমাধান করে দেওয়ার চেষ্টা করছি। x2 বলতে এখানে দেখো বি বিন্দুর স্থানাঙ্ককে আমরা x2 y2 ধরবো, আর এ বিন্দুর স্থানাঙ্ককে আমরা x1 x2 ধরবো। তাহলে আমরা যদি এটি ক্যালকুলেশন করি কি পাবো দেখো -1 -2 বাই দেখো -3, তাহলে পাচ্ছি দেখো -3 বাই -3, লাস্ট অফ অল দেখো 1 পাচ্ছি। তাহলে নিঃসন্দেহে তোমরা বুঝতে পারছো যেখান থেকে যে এম এর মান পাইলাম দেখো 1 পেলাম, এবং শুরু থেকে যে আমি আলোচনা করেছি যে এই সরলরেখা থেকে যদি আমরা 2টি বা 3টি বা 4টি বা 100টি বিন্দু যদি নির্ণয় করি, মিনিমাম 2টি বিন্দুর সাহায্যে আমরা রেখার ঢাল আমরা কীভাবে পাবো। তাহলে এ আর বি দুইটি পাশাপাশি বিন্দু নিয়ে আমরা রেখার ঢাল নির্ণয় করলাম। এখন যদি আমি এখানে বি আর সি যদি বলি, দেখি তো একই আমাদের এম এর মান পাওয়া যাবে কিনা। তাহলে বি বলতে এখানে আমরা কত ধরেছিলাম দেখো -3 -1, ও সি যদি ধরে নিই এই বিন্দুটিকে 1,3,
আমি একটু ডট ডট দিয়ে আমি এখানে বললাম এটাকে আমি M1 দিলাম, লক্ষ্য করে এটাকে আমি M2 দ্বারা প্রকাশ করলাম। তাহলে কোটি দ্বয়ের অন্তর, তাহলে এখানে কি পাবো দেখো 3 মাইনাস n মাইনাস 1, এখানে ভুজ দ্বয়ের অন্তর বলতে এখানে দেখো 1 মাইনাস এখানে আছে মাইনাস 3, তাহলে ক্যালকুলেশন করলে 3 প্লাস 1 বাই দেখো 1 প্লাস 3, এখানেও পাচ্ছি 4/4, লক্ষ্য করো এটাও আমরা পেয়ে গেলাম দেখো 1 পাচ্ছি। এরপরে যদি তোমরা বলো স্যার এ আর সি, তাহলে আমি যদি এ বিন্দুর স্থানাঙ্ক 0,2 ও সি বিন্দুর স্থানাঙ্ক দেখো 1,3, এই বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দুইটি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে যদি ঢাল আমি M3 বিবেচনা করি তাহলে কি হতে পারে দেখো, তাহলে কোটি দ্বয়ের অন্তর বলতে কত দেখো 3 মাইনাস আমরা 2 দেখতে পাচ্ছি, আর এখানে আমরা পাবো দেখো 1 মাইনাস 0, 1 মাইনাস 0, তাহলে এখানে 1/1, এখানেও কিন্তু আমরা 1 পেয়ে যাচ্ছি। নিঃসন্দেহে তোমরা বুঝতে পারছো যে আমি এই ক্লাসটি একটি সমীকরণের সাহায্যে তোমাদের সুন্দরভাবে যদি বোঝাতে চাই, তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আমাদের দুইটি বিন্দু বা তিনটি বিন্দু বা চারটি বিন্দু অসংখ্য যদি বিন্দু থাকে, সেই ক্ষেত্রে আমরা ওই বিন্দুগুলোর সমন্বয়ে মিনিমাম দুইটি বিন্দু দিয়ে কীভাবে আমরা রেখার ঢাল নির্ণয় করব সেটা আমি দেখো তোমাদের আলোচনা করার চেষ্টা করছি। আমি আমার সুবিধা মতো তিনটি বিন্দু এখানে নিয়েছি, এই তিনটি বিন্দুর সাহায্যে যদি বলতে চাই, এই তিনটি বিন্দুর সাহায্যে আমি দুইটি বিন্দু করে রেখার ঢাল এখানে দেখো তুলে ধরার চেষ্টা করলাম, তোমরা অবশ্যই বুঝতে পারছো। ওকে, তো আমি তোমাদের যে বিষয়টি বলতে চাচ্ছি, তোমাদের মেন বইয়ের 11.3 অনুশীলনীতে তোমাদের যে কয়টি উদাহরণ আছে বা সূত্রের ব্যাখ্যাগুলো দেওয়া আছে, এই ব্যাখ্যাগুলো খুব সুন্দরভাবে তোমরা প্র্যাকটিস করবে, দেখবে তোমাদের অনেক ইজি লাগবে, অতি সহজে তোমরা হয়তো চিন্তা করতে পারবে না যে ম্যাথগুলো সমাধান আমরা কিভাবে পেয়ে যাচ্ছি। তোমাদের শুধু মনে রাখতে হবে যে 11.3 অনুশীলনীর প্রত্যেকটি গাণিতিক প্রবলেমের সমাধান করার ক্ষেত্রে আমাদের এটাই মনে রাখার বিষয় হয়ে যাবে যে কিভাবে দুইটি বিন্দুগামী সরলরেখার আমরা কিভাবে ঢাল নির্ণয় করব। ঢাল নির্ণয় সূত্র তোমরা জানো যে দুইটি বিন্দুগামী সরলরেখার ঢাল হচ্ছে কোটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর, এটি শর্টলি আমরা যে কথাটি আমরা বলতে পারি। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের এখানে যদি এই দুইটি বিন্দু নিয়ে রেখার ঢাল আমি নির্ণয় করতে চাই, আমি এখানে এটি রেখে দিলাম, দেখো আমরা এই তিনটি বিন্দুর ক্ষেত্রে যে বিষয়টি পেলাম, দেখো তিনটি বিন্দুর ক্ষেত্রে আমরা দুইটি বিন্দুর অর্থাৎ এবি রেখার ঢাল দেখো এখানে M1, বিসি রেখার ঢাল M2 আর এসি রেখার ঢাল দেখো M3, এটা অলওয়েজ দেখো 1 পাচ্ছি, আর এটাকে যদি আমরা tan থিটার সাথে কম্পেয়ার করি অলওয়েজ কিন্তু দেখো আমরা 45 ডিগ্রি পেয়ে যাব। সো কোনো একটি সরলরেখা থেকে আমরা মিনিমাম দুইটি বিন্দু যদি ফাইন্ড আউট করে যদি আমরা ঢালের যে সূত্র আছে সেখানে যদি বসিয়ে দিই তাহলে খুব সুন্দরভাবে কিন্তু আমরা রেখার ঢাল পেয়ে যাব। এখন আসো আমরা এই এম আর এন দুইটি বিন্দুগামী সরলরেখার ঢাল আমরা কীভাবে নির্ণয় করব আমি একটু সেটা আলোচনা করার চেষ্টা করব। দেখো আমি একটি সরলরেখা থেকে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম যে দুইটি বিন্দুর সমন্বয়ে আমরা যে সরলরেখার সমীকরণ পেয়ে থাকি, এই সরলরেখার সমীকরণ থেকে আমরা কিভাবে ঢাল নির্ণয় করতে পারবো বা দুইটি বিন্দুর মাধ্যমে আমরা কিভাবে রেখার ঢাল নির্ণয় করব বা ঢালটা আমরা কিভাবে পজিটিভ পাবো। তো প্রথম ক্ষেত্রে আমি তোমাদের বললাম যে প্রথম যে কন্ডিশন ছিল এখানে আমরা এম এর মান দেখো 1 পেয়েছিলাম, এখান থেকে যে বিষয়টি পেলাম থিটার মান দেখো 45 ডিগ্রি পেলাম, আর এই থিটার মান কিন্তু পেয়েছি কিন্তু ধনাত্মক সূক্ষ্মকোণ। তোমরা অবশ্যই বুঝতে পারছো থিটার মান আমরা ধনাত্মক সূক্ষ্মকোণ পেয়ে গেলাম। এখন আমরা যদি ঋণাত্মক সূক্ষ্মকোণ পেতে চাই তাহলে আমরা কিভাবে পেতে পারি আমরা একটু দেখে নিই প্রিয় শিক্ষার্থীরা। তাহলে এম ও এন দুইটি বিন্দু দেখো আমরা ঋণাত্মক কোণের কথা যদি বলি, এম বিন্দু আছে দেখো কত বলতো -3,2 ও এন বিন্দু আছে দেখো কত বলতো 3,-2। তাহলে আমরা এই এম এন সরলরেখার ঢাল আমরা কীভাবে পাবো দেখো এম এন সরল রেখার ঢাল
আমরা কীভাবে পেতে পারি একটু দেখে নিই। তাহলে আমি বলেছিলাম যে দুইটি বিন্দু গামী সরলরেখার ঢাল বলতে কোটি দ্বয়ের অন্তর। তাহলে কোটি দ্বয়ের অন্তর দেখো -2, আর এখানে কত আছে বলো তো আমাদের, অর্থাৎ y2 - y1। এরপর দেখো আমরা এটা কি বলতে পারবো, x2 মাইনাস, দেখো এখানে কত আছে বলো তো x2 মাইনাস আমরা কত দেখতে পাচ্ছি একটু ভালো করে আমরা দেখে নিই, -4। তাহলে কোটি দ্বয়ের অন্তর, কোটি দ্বয়ের অন্তর, আমি বিন্দুটিকে ঠিকভাবে তুলেছি, ঠিক আছে। কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর, তাহলে এখানে কত আছে, তাহলে এখানে আছে দেখো -3। তাহলে আমরা লবে কত পাবো দেখো -2 বাই দেখো 3 + 3, তাহলে আমরা এখানে -4 বাই দেখো 6 পাবো। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা কি পাবো দেখো, এম এর মান নিঃসন্দেহে পাচ্ছে দেখো -2/3 পেলাম। এখন প্রশ্ন হচ্ছে প্রথম যে ম্যাথটি ছিল সেই ম্যাথে আমি বলেছিলাম যে এম এর মান কিন্তু দেখো আমরা 1 পেয়েছিলাম, এটি কিন্তু দেখো ধনাত্মক মান ছিল, এম এর মানটি ধনাত্মক ছিল, কিন্তু এখানে দেখো এম এর মান কিন্তু আমাদের নেগেটিভ আসলো। তাহলে এই ক্ষেত্রে আমরা এই রেখার ঢাল তো আমরা পেলাম, কিন্তু এই ঢালের মান কত হবে, অর্থাৎ থিটার মান কত হবে, সেটাই আমি তোমাদের সামনে একটু আলোচনা করার চেষ্টা করব। তোমরা একটু লক্ষ্য করো, তোমরা যদি খুব ভালোভাবে দেখো, ক্যালকুলেটর যদি ধরো, তাহলে কিভাবে তোমরা মানগুলো পাবে সেটা আমার দেখা বোঝানোর বিষয়। তাহলে দুইটি বিন্দু দেখো কত কত আছে আমরা একটু দেখে নিই। আমরা যদি এই দুইটা বিন্দু একটু দেখাতে চাই, -3,2, তাহলে -3,2 দেখো এখানে আছে -3,2 বিন্দু, আর এখানে কত বলো তো এন বিন্দুর স্থানাঙ্ক, এটি ছিল এম বিন্দুর স্থানাঙ্ক, এন কত 3 - 2, তাহলে 3 আমরা যদি -2 এখানে বলি, তাহলে এটি এন বিন্দুর স্থানাঙ্ক, 3, দেখো 2, অবশ্যই তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা এই দুইটি বিন্দু যদি এইভাবে সংযুক্ত করে দিই, তাহলে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ তৈরি হচ্ছে, কিন্তু কোণের মানটি কত দেখো আমরা দেখতে পাচ্ছি 90 ডিগ্রি থেকে কিন্তু বেশি হয়ে গেছে। আমরা যদি এটাকে এভাবে বিবেচনা করি, দেখো এখানে অ্যাঙ্গেলটা কতটুকু চলে আসছে দেখো, অবশ্যই তোমরা বুঝতে পারছো যে এটি কিন্তু সেকেন্ড কোয়াড্রান্টে চলে আসছে। আমরা এম এন সরলরেখাটা আমরা দেখতে পাচ্ছি এক্স অক্ষের ধনাত্মক দিকে আসছে, কিন্তু এম এর মানটি দেখো নেগেটিভ আসছে। তাহলে এম এর মান যদি নেগেটিভ কোনো মান আসে, তাহলে এই নেগেটিভ মানে আমরা কিভাবে অ্যাঙ্গেলটি নির্ণয় করব সেটি কিন্তু আমাদের দেখার বিষয়। তোমরা যে সকল শিক্ষার্থীরা এই ক্লাসটিতে সংযুক্ত আছো তাদের সকলকে ধন্যবাদ জানাবো যে আমরা এই থিটার মান যদি নেগেটিভ হয়, তাহলে নেগেটিভ মানগুলো আমরা কীভাবে নির্ণয় করব একটু দেখে নাও। ওকে, তাহলে আমাদের যে বিষয়টি আছে যে এই এম এর মান আমরা জানি কি যে tan থিটা সমান আমরা জানি কিন্তু দেখো এম, তাহলে এম এর মানটি কত আছে দেখো -2/3 আছে। ওকে, তো -2/3 যদি থাকে তাহলে আমরা এটা কীভাবে নির্ণয় করব দেখো, তাহলে থিটার মান আমাদের কত হবে দেখো তো, থিটার মান আমাদের আসতে পারে দেখো tan ইনভার্স দেখো -2/3, যেহেতু নেগেটিভ মান আছে তাহলে কত অ্যাঙ্গেল হতে পারে এটি কিন্তু সুনির্দিষ্টভাবে মানটি নেই। আমরা এই মানটিকে যদি একটু দেখাতে চাই, ক্যালকুলেটরের প্রথমে তোমরা শিফট টিপে ক্যালকুলেটর tan টিপবে, প্রথমে তোমরা শিফট টিপে এখানে ক্যালকুলেটরে এরপর ফার্স্ট ব্র্যাকেট দাও, দিয়ে আমাদের কত আছে বলো তো এম এর মান -2/3, তাহলে -2 এরপরে তোমরা ডিভাইডেড দাও বাই 3, ব্র্যাকেট ক্লোজ করো, তাহলে আমাদের যে মানটি আসবে দেখো -33 ডিগ্রি আসবে। অ্যাকচুয়ালি আমরা যদি এটি দেখি -33 পয়েন্ট কত ডিগ্রি আসবে আমরা একটু দেখি নিই, 69 ডিগ্রি আমরা প্রায় পাচ্ছি। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এই মানটি কিন্তু আমাদের সেকেন্ড কোয়াড্রান্টে কিন্তু চলে আসছে -33.69 ডিগ্রি, অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকে ঘুরে 90 ডিগ্রি পার হয়ে কিন্তু এই অ্যাঙ্গেলটি আসছে। আমরা এই অ্যাঙ্গেলটিকে কিভাবে আমি দেখাতে পারি, তাহলে তোমরা একটু লক্ষ্য করো, আমাদের থিটার মান কিন্তু এটা আসছে। তাহলে আমরা এই মানটি যদি এইভাবে বিবেচনা
করে যদি দেখাতে চাই একটু জটিল হতে পারে। আমি যদি মাইনাস মান নিয়ে তোমাদের দেখাতে চাই যে এম এর মান দেখো মাইনাস পেয়েছি, তাহলে ট্যান থিটার মান দেখো অবশ্যই আমরা কত পাচ্ছি বলো তো, ট্যান থিটার মান -1 পাচ্ছি। তাহলে মাইনাস দেখো আমরা এটাকে লিখতে পারবো tan 45 ডিগ্রি। তাহলে tan 45 ডিগ্রিকে আমরা কীভাবে লিখতে পারি বুঝতে পারছি, এক্স অক্ষের ধনাত্মক দিকে আমাদের ফার্স্ট কোয়াড্রান্টে নেই, এটি সেকেন্ড কোয়াড্রান্টে চলে আসছে। তাহলে ট্যান থিটা সমান আমরা এটা লিখতে পারবো দেখো tan 180 ডিগ্রি মাইনাস দেখো 45 ডিগ্রি। এটা যদি আমরা লিখি তাহলে আমরা ত্রিকোণমিতিক যে ধারণা দেখো 180 ডিগ্রি থেকে যদি 45 ডিগ্রি আমরা বিয়োগ করে অবশ্যই -1 পাবো। কীভাবে -1 পাবো দেখো, এটাকে আমরা দেখতে পাচ্ছি যে ট্যান দেখো 135 ডিগ্রির মান কিন্তু আমরা কিন্তু এটা লিখতে পারবো, অর্থাৎ থিটার মান কিন্তু দেখো 135 ডিগ্রি হবে। যদি আমাদের এই এম এর মান যদি আমাদের -1 হয়, অর্থাৎ নেগেটিভ অ্যাঙ্গেল যখনই হচ্ছে দেখো তখনই কিন্তু আমাদের স্থূলকোণ হচ্ছে। সুতরাং দুইটি বিন্দুগামী সরলরেখার ঢাল যখনই নেগেটিভ হবে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে কোণটি উৎপন্ন হবে এটি স্থূলকোণ হবে। এবং এটি যেহেতু ট্যানের একটি ব্যাপার, ট্যান বলতে আমরা জানি যে লম্ব বাই ভূমি, বা ট্যান তৃতীয় চতুর্ভাগে কিন্তু পজিটিভ এবং প্রথম চতুর্ভাগে কিন্তু ট্যান কিন্তু পজিটিভ, বাট সেকেন্ড কোয়াড্রান্ট বা ফোর্থ কোয়াড্রান্টে কিন্তু ট্যান নেগেটিভ। আমরা দেখতে পাচ্ছি যে ট্যান 135 ডিগ্রির মান যদি ত্রিকোণমিতিতে আমি তোমাদের দেখাতে চাই যে ট্যান থিটা সমান দেখো ট্যান আমাদের 135 ডিগ্রির মান আমরা কীভাবে নির্ণয় করব, এটা আমরা এইভাবে লিখতে পারবো দেখো যে ট্যান 180 ডিগ্রি মাইনাস আমরা 45 ডিগ্রি এভাবে লিখে নিতে পারি। লক্ষ্য করো তাহলে আমরা লিখতে পারবো দেখো তাহলে 90 ইন্টু দেখো 2 মাইনাস দেখো 45 ডিগ্রি। তোমরা উচ্চতর গণিতের ত্রিকোণমিতি যদি দেখো সেই ক্ষেত্রে দেখবে যে 8.3 অনুশীলনীতে 135 ডিগ্রি মান কীভাবে পাবো দেখো 180 মাইনাস সামথিং, তার মানে ট্যানে থাকতে হবে। তাহলে এটি ট্যান থাকলো, ট্যান আমরা কি পাচ্ছি দেখো তো 45 ডিগ্রি পাচ্ছি। আর দেখতে পাচ্ছি সেকেন্ড কোয়াড্রান্ট মাইনাস সামথিং, অর্থাৎ 180 মাইনাস সামথিং মানে কি সাইন এবং কসেকের ঘর, তাহলে এটার আগে হবে মাইনাস হবে। তাহলে ট্যান 45 ডিগ্রি দেখো -1 পাচ্ছি। তাহলে আমরা ট্যান থিটার মান কিন্তু দেখো কত পেয়েছি বলো তো -1। তাহলে ট্যান থিটা মানে আমরা জানি এম মানে কি দেখো -1। তাহলে এই যে আমাদের ধারণাগুলো ত্রিকোণমিতির সাথে জ্যামিতির যে একটি অনেক বড় একটি সম্পর্ক, এই সম্পর্কগুলো যদি খুব ভালোভাবে তোমরা দেখো অবশ্যই বুঝতে পারবে যে 11.3 অনুশীলনীতে যে টাইপের ম্যাথগুলো তোমরা করে থাকবে বাসায় প্র্যাকটিস করবে অবশ্যই তোমরা বুঝবে যে অ্যাকচুয়ালি আমাদের যদি দুইটি বিন্দুগামী সরলরেখার ঢাল যদি নেগেটিভ হয় সেটি অবশ্যই সেকেন্ড কোয়াড্রান্টে চলে যাচ্ছে বা অন্য কোনো চতুর্ভাগেও যেতে পারে, বাট আমাদের স্থূলকোণ তৈরি হবে। আমরা এখানে যেমন -33.69 অর্থাৎ ট্যান থিটার মান যদি -2/3 হয়, এটাকে যদি আমরা 180 থেকে বিয়োগ করি তাহলে কত ডিগ্রি আসতে পারে আমরা একটু দেখে নিই। তাহলে 180 বিয়োগ আমরা 33.69 যদি আমরা বিয়োগ করি তাহলে এই কোণটি হবে 146.31। তাহলে এই কোণটির মান আমরা যদি একটু দেখাতে চাই যে এটার মান আমরা বলতে পারবো দেখো যে ট্যান থিটা সমান আমরা এখানে বলতে পারবো দেখো ট্যান কত বলো তো, ট্যান আমি বলেছি কত 100 অর্থাৎ 146.31 ডিগ্রি দিয়ে কিন্তু এই যে ট্যান থিটার মান, তোমরা যে সকল শিক্ষার্থীরা এই ক্লাসটিতে সংযুক্ত আছো তোমাদের অনুরোধ করব যে দেখো এম সমান -3 টু এন সমান দেখো 3 - 2, এই দুইটি বিন্দুগামী সরলরেখার ঢাল কিন্তু আমরা পেয়েছিলাম -2/3। এখান থেকে আমরা থিটার মান দেখো খুব সহজে এইভাবে নির্ণয় করতে পারবো দেখো 146.31 ডিগ্রি। এটাই হবে অ্যাকচুয়ালি আমাদের যে কোণ, এই কোণটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কিন্তু আমাদের স্থূলকোণ তৈরি করবে। যেহেতু এখানে এম এর মান আমরা যেটি পেলাম দেখো -2/3, এই -2/3 আমি ট্যান ইনভার্স ক্যালকুলেটর ইউজ করে দেখলাম -33.69 ডিগ্রি প্রায়। এই থিটার মানকে যদি একটু কম্পেয়ার করি, আমরা 180 ডিগ্রি থেকে যদি এই কোণটি বিয়োগ করি তাহলে আমরা অবশ্যই পাবো কত 146,
146.31 ডিগ্রি মানে আমাদের এই থিটার মান। সো এই টাইপের কোনো প্রশ্ন যদি পরীক্ষার হলে তোমাদের দিয়ে দেওয়া হয় বা তোমরা অতি সম্প্রতি উচ্চতর গণিতে যারা 2022 সালে পরীক্ষা দিবে বা 2021 সালে যারা পরীক্ষা দিবে তোমরা বুঝতে পারছো যে 11.3 অনুশীলনীতে তোমাদের যে ধরনের ম্যাথ দিয়ে তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, অ্যাসাইনমেন্ট থেকে কিন্তু বলা হয়েছে সর্বপ্রথমে যে দুইটি বিন্দুর ঢাল নির্ণয় করতে বলা হয়েছে এবং ওই দুইটি বিন্দুগামী সরলরেখার যে ঢাল, এই ঢালের মান কত ডিগ্রি হবে এটা দিয়ে কিন্তু তোমাদের যে সৃজনশীল প্রশ্নটি অর্থাৎ অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, অ্যাসাইনমেন্টের কিন্তু ক নং প্রশ্ন ইন ডিটেলসে তোমাদের সামনে কিন্তু আমি আলোচনা করার চেষ্টা করলাম। আমি আমার সুবিধা মতো দুইটি বিন্দু নিয়েছি, দুইটি বিন্দু নিয়ে আমি প্রথমে একটি সরলরেখার মাধ্যমে ট্যান থিটার মান অর্থাৎ এম এর মান 1 দিয়ে আমি বলেছিলাম 45 ডিগ্রি কিভাবে আসবে যদি মাইনাসের মান হয়, অর্থাৎ এম এর মান যদি মাইনাস হয় সেই ক্ষেত্রে দেখো আমি কিন্তু দেখানোর চেষ্টা করেছি থিটার মান দেখো 135 ডিগ্রি অর্থাৎ স্থূলকোণ হবে, বা এখানে যে দুইটি বিন্দু আমি দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করেছিলাম এম এর মান -2/3 হবে, সেক্ষেত্রে দেখো থিটার মান আমরা পাচ্ছি কিন্তু দেখো খুব সুন্দর বা -33.69 ডিগ্রি, অর্থাৎ এটি সেকেন্ড কোয়াড্রান্টে যদি আমরা দেখাতে চাই 180 থেকে যদি এই 33.69 ডিগ্রি বাদ দিই সেক্ষেত্রে আমরা 146.31 ডিগ্রি প্রায় পাবো। এবং যে কোনো তোমাকে দুইটি বিন্দু যদি দেওয়া হয় বা চারটি বিন্দু যদি দেওয়া হয় সেই ক্ষেত্রে দুইটি বিন্দুগামী সরলরেখার ঢাল অর্থাৎ কোটিদ্বয়ের অন্তর বা ভুজদ্বয়ের অন্তর এবং আমাদের কোণের মান যদি এম এর মান যদি ধনাত্মক হয় সেটি অবশ্যই আমাদের সূক্ষ্মকোণ হবে, আর এম এর মান যদি আমাদের ঋণাত্মক হয় সেটি অবশ্যই স্থূলকোণ হবে। আর যদি ওই সরলরেখাটি ওয়াই অক্ষের সমান্তরাল হয়, ওয়াই অক্ষের সমান্তরাল মানে কি তোমরা অবশ্যই বুঝতে পারছো যে ওয়াই অক্ষের সমান্তরাল হওয়া মানে আমরা এটি ট্যান থিটার মান 90 ডিগ্রি যখনই হবে তখন কিন্তু ট্যান 90-র মান আমরা কিন্তু জানি অসংজ্ঞায়িত, বা সরলরেখাটা যদি আমাদের এক্স অক্ষের সমান্তরাল হয় সেই ক্ষেত্রে আমরা ঢাল কীভাবে নির্ণয় করব দেখো তোমাদের দুইটি পয়েন্ট কিন্তু মনে রাখতে হবে। ট্যান 90 ডিগ্রি সমান তোমরা জানো সাইন 90 ডিগ্রি বাই দেখো কজ 90 ডিগ্রি, তাহলে সাইন 90-র মান তোমরা 1 জানো আর কজ 90-র মান দেখো 0, তাহলে এটা কিন্তু তোমরা অসংজ্ঞায়িত পেয়ে যাবে। অর্থাৎ দুইটি বিন্দুগামী সরলরেখার ঢাল যদি তোমরা দেখো যে এম এর মান যদি তোমরা 90 ডিগ্রি পেয়ে যাও সেই ক্ষেত্রে আমরা বলবো যে কোনো সরলরেখা যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয়ে যায়, ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা মানে কি সেটি অবশ্যই আমাদের এক্স অক্ষের উপর লম্ব। তোমরা একটু দেখে নাও আমাদের অ্যাঙ্গেলটা যদি এমন হতো যে আমাদের এই অ্যাঙ্গেলটা এবার না ঘুরে যদি এমন আকারে চলে যেত রেখাটা যদি এমন হতো যে আমি ধরে নিলাম এটা এবি একটি সরলরেখা, এবি দেখো সরলরেখা, এই এবি সরলরেখা দেখো আমাদের এক্স অক্ষের সাথে কিন্তু 90 ডিগ্রি কোণ তৈরি করছে, বা এটি ওয়াই অক্ষের সমান্তরাল, অর্থাৎ ওয়াই অক্ষের সমান্তরাল বা আমরা বলতে পারবো ওয়াই অক্ষের সমান্তরাল বা এক্স অক্ষের উপর লম্ব, এক্স অক্ষের উপর লম্ব রেখার আমাদের ঢাল অসংজ্ঞায়িত হবে। এই দেখো লক্ষ্য করো ট্যান থিটার মান যদি আমরা এখানে দেখতে পাই যে 90 ডিগ্রি হয় তাহলে আমরা দেখতে পারবো অর্থাৎ খাড়াখাড়ি তো আমরা হাঁটতে পারবো না, তাহলে লম্ব রেখার ঢাল কিন্তু অসংজ্ঞায়িত হবে। 4 নম্বর কন্ডিশন তোমরা মনে রাখবে যদি এমন হয়, এটি 3 নম্বর কন্ডিশন যে ওয়াই অক্ষের সমান্তরাল কোনো রেখার ঢাল বা এক্স অক্ষের উপর লম্ব সরলরেখার ঢাল অসংজ্ঞায়িত, এটা মনে রাখবে। আবার যদি এমন হয় যে এক্স অক্ষের সমান্তরাল আর ওয়াই অক্ষের উপর লম্ব, আমি এখানে পি কিউ দিলাম, দেখো পি কিউ যদি দিই সেই ক্ষেত্রে দেখো ট্যান আমরা 0 ডিগ্রির মান আমরা কীভাবে পাবো দেখো সাইন 0 ডিগ্রি বাই কজ 0 ডিগ্রি, তাহলে সাইন 0 ডিগ্রি মান আমরা 1 জানি আর কজ 0 ডিগ্রি সাইন 0 ডিগ্রি মান 0 আর কজ 0 ডিগ্রি মান আমরা 1 জানি, তাহলে ট্যান দেখো ট্যান 0 ডিগ্রি মান আমরা কিন্তু 0 পাবো। অর্থাৎ আমরা আরেকটি বিষয় আমরা মনে রাখবো যে এক্স অক্ষের সমান্তরাল, এটি 4 নম্বর কন্ডিশন, এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের
সমান্তরাল বা ওয়াই অক্ষের উপর লম্ব, ওয়াই অক্ষের উপর লম্ব রেখার ঢাল আমাদের শূন্য হবে। এটি মনে রাখতে হবে, আমাদের রেখার ঢাল কী হবে? শূন্য হবে। অর্থাৎ এই 4টি পয়েন্ট খুব ভালোভাবে মনে রাখতে হবে। আর আমরা জানি যে রেখার ঢাল বলতে কোটিদ্বয়ের অন্তর বাই দেখো ভুজদ্বয়ের আমাদের অন্তর হতে হবে, এবং মাস্ট বি যে ভুজ এখানে x1 নট ইকুয়ালস টু x2 হতে হবে। যদি x1 সমান x2 হয়, অর্থাৎ আমরা দেখতে পেলাম যে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল কিন্তু দেখো অসংজ্ঞায়িত হবে, আর এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল কিন্তু আমাদের এখানে শূন্য হবে। এই 4টি পয়েন্ট কিন্তু খুবই সুন্দরভাবে তোমরা শিখবে বা জানবে। আমি নেক্সট ক্লাসে চেষ্টা করব যে 11.3 অনুশীলনীর প্রতিটি গাণিতিক প্রবলেমের সমাধান দেওয়ার চেষ্টা আমি করব, এবং তোমাদের অনুরোধ করব 11.3 অনুশীলনীর উদাহরণসমূহ তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, এবং ঢাল নির্ণয়ের এই 4টি সূত্র তোমরা মনে রাখবে। যদি ঢালের মান এম এর মান যদি ধনাত্মক হয়, তাহলে এটি মনে রাখবে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ তৈরি হবে, আর ঢালের মান যদি নেগেটিভ হয়, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কিন্তু স্থূলকোণ তৈরি হবে, যেটি আমি আগে দুইটি আলোচনা করলাম। এবং এই দুইটি বিন্দুগামী সরলরেখার যে সমীকরণ পাবো, বা দুইটি বিন্দুগামী সরলরেখা যদি আমাদের ওয়াই অক্ষের সমান্তরাল হয়, তাহলে আমরা ঢাল কিন্তু নির্ণয় করতে পারবো না, অসংজ্ঞায়িত হবে। আর এক্স অক্ষের সমান্তরাল যদি হয়, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল অবশ্যই আমাদের শূন্য পাবো। এই 4টা পয়েন্ট তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে। আর যে কোনো রেখার ঢাল তোমরা নির্ণয় করার ক্ষেত্রে ক্যালকুলেটরের প্রথমে শিফট টিপে দেখবা ট্যান ইনভার্স পাবে। এরপরে তোমাদের সুবিধা মতো যে মান থাকবে ভগ্নাংশ আকারে বা নেগেটিভ কোনো মান থাকলে তোমরা এরপরে ক্যালকুলেশন করবে, দেখবে যে নেগেটিভ মান চলে আসবে। সো প্রিয় শিক্ষার্থীরা, আমি 11.3 অনুশীলনীর ধারাবাহিকভাবে পরবর্তীতে তোমাদের ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করব, কারণ 11.3 এবং 11.4 বা 11.2 এর বিন্দু সমন্বয়ে আমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বা চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের ক্লাস আমি আগে তোমাদের আপলোড করেছি। আজকে আমি চেষ্টা করেছি 11.3 অনুশীলনের দুইটি বিন্দুগামী সরলরেখার ঢাল আমরা কীভাবে নির্ণয় করবো এগুলো নিয়ে আলোচনা করলাম। পরবর্তীতে আমি ধারাবাহিকভাবে এই অনুশীলনটি কমপ্লিট করার চেষ্টা করবো 11.3। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের কোনো লাইভ সেশনে, সে প্রত্যাশায় আল্লাহ হাফেজ।